নদী ভাঙনটা এরকম, এটা আমি চাইলেও আটকাতে পারবো না। যে দেশ 1.2 মিলিয়নকে আশ্রয় দিতে পারে সে দেশ নিশ্চয়ই নিজের নদী ভাঙা মানুষের জন্য কাজ করতে পারে। আমাদের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক নিয়ে একটা প্রশ্ন এসেছে। আসলে সোশ্যাল সেফটি নেটওয়ার্কে যেই পরিমাণ এক্সপান্ডেড হওয়ার কথা, ইটস নট দ্যাট এক্সপান্ডেড। আপনি বলতে পারেন যতটুকু আছে তার তুলনায় সামান্য কিছু সোশ্যাল সেফটি নেটওয়ার্ক করা হয়েছে, সেগুলোর মধ্যেও রাজনৈতিক বিবেচনা আছে। কিন্তু সেইগুলোকে যদি আমরা ধরেন নদী ভাঙা মানুষের জন্য ইন্ট্রোডিউস করি, তাহলেই কিন্তু আমার ক্লাইমেট ইম্প্যাক্টেড একটা গ্রুপ অ্যাড্রেসড হয়ে যায়। দেখেন, বাংলাদেশ সরকার 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে পুনর্বাসিত করেছে, জায়গা দিয়েছে, খাদ্য দিচ্ছে, পানি দিচ্ছে। সরকারি হিসাব মতে নদী ভাঙনের শিকার হয় নাকি 30,000 মানুষ। আমার হিসাব মতে নদী ভাঙনের শিকার হয় 1 লাখ মানুষ। আমরা এই 30,000 মানুষকে পুনর্বাসন করতে পারি না। নতুন জেগে ওঠা চরগুলো কোথায় যায়, কার কাছে যায়, এই প্রশ্ন করতে হবে। আমরা কেন নদী ভাঙন কবলিত মানুষগুলোকে পুনর্বাসন করতে পারি না? আপনি দেখবেন নোয়াখালীতে এবার গিয়ে দেখলাম বন্যার পরে ধরেন সর্বোচ্চ 30টা পরিবার সবকিছু হারা হলো। আমরা 1.2 মিলিয়ন নিয়ে ডিল করতে পারলাম, 30টা পরিবার নিয়ে ডিল করতে পারলাম না। এটা হয়? এটা হচ্ছে দিস ইজ হাউ ইউ সেট ইউর প্রায়োরিটি। সেখানে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছি যে নদী ভাঙনটা এরকম, এটা আমি চাইলেও আটকাতে পারবো না। কতগুলো জায়গায় আপাতত আপনি একটু ঠেক দিতে পারবেন, কিন্তু বিশাল পরিমাণে যে নদী ভাঙা হয় এটা আসলে অনেকটাই প্রাকৃতিক। এটা আমাদের পক্ষে সামলানোটা খুব বড় ইনভেস্টমেন্ট ছাড়া সামলানোটা মুশকিল। কিন্তু নদী ভাঙন কবলিত এলাকা মানুষগুলোকে পুনর্বাসন করা এটা আসলে খুব একটা অসম্ভব বলে আমি মনে করি না। যে দেশ 1.2 মিলিয়নকে আশ্রয় দিতে পারে সে দেশ নিশ্চয়ই নিজের নদী ভাঙা মানুষের জন্য কাজ করতে পারে। সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এইভাবেও কিন্তু আসলে ইন্ট্রোডিউস করা যায়। আমরা আসলে মানে ক্লাইমেট ছক থেকে আর বের করাটা, ক্লাইমেট নেগোসিয়েশনের যে একটা ছক হয়ে গেছে, বিশেষজ্ঞ হয়ে গেছে, জার্গানস কতগুলো হয়ে গেছে, এইগুলো থেকে এটাকে অধিকার কেন্দ্রিক করা, এইগুলো থেকে এটাকে দায় কেন্দ্রিক করা আগামী 4 বছরে হয়তো খুব মুশকিল হবে। কারণ দাতা গোষ্ঠীর যারা আছেন তাদের দেশে রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে এবং সেখানে জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানকেই অস্বীকার করা হচ্ছে। ফলে দেশের মধ্যে প্রস্তুতি বাড়ানোর আসলে কোনো বিকল্প নেই। আর প্রস্তুতিটা ব্যয় সাশ্রয়ী উপায়ে কি করে বাড়ানো যায় সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা প্রায় সময় বাংলাদেশের একটা চিত্র দেখাই, যেটা আমার কাছে খণ্ডিত চিত্র মনে হয়, যে পানিতে নিমগ্ন মানুষ পানির উপরে চাষাবাদ করছে, এটা নাকি রেজিলিয়েন্স। তো পানিতে নিমগ্ন মানুষের তো পানি মুক্ত বাসস্থানের একটা অধিকার আছে। তো আমরা রাইটস মাইনাস রেজিলিয়েন্সে যাওয়াটা আমাদের ঠিক হবে না। এই মুহূর্তে আমরা ভবদহ নিয়ে বিশাল সমস্যায় আছি। ভবদহ এবং বিল ডাকাতিয়া এলাকাতে এইবার অগস্ট মাস থেকে শুরু করে জলাবদ্ধতা, এবং এটা কিন্তু এইবারের জলাবদ্ধতা না। আমার মনে আছে 2007 সালে আমি তৎকালীন তখন কি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়, তাই না? তখনকার তত্ত্বাবধায়ক সরকারের পানি উপদেষ্টা সিএস করিম সাহেবকে নিজে নিয়ে গেছিলাম ভবদহে। 2007 থেকে আজকে কত সালে আছি? 2024। ভবদহ সমস্যার সমাধান হয় নাই। আমরা তো খালি সমস্যার চারপাশে ঘুরি, সমস্যাটা সমাধান করি না। এখন কেন ওখানে সমাধান হয় না? কারণ গ্রামের লোকেরা ওখানে টিআরএম বলে একটা জিনিস চায়, টাইডাল রিভার ম্যানেজমেন্ট, যে বাঁধের এটাও অ্যাডাপ্টেশন। বাঁধের এই পাশে নদীগুলো মরে গেছে আর বাঁধের এই পাশে হচ্ছে আমরা আপনারা থাকি, ভবদহ এবং বিল ডাকাতিয়ার মানুষ। এখন এখানে স্লুইস গেট কেটে দিলে পানি বের হবে না, কারণ বাইরের নদীর পানি উঁচু, ফলে আরো ঢুকে পড়বে। ফলে যতদিন নদীর পানি নিচু না হয় ততদিন আমাদেরকে বসে থাকতে হয়। এখন মানুষ, আপনি ভাবেন আপনি আজকে 4.5 মাস যাবত বুক সমান পানি, হাঁটু সমান পানির মধ্যে আছেন। এটা চলছে 2000 সালে আমি নিয়ে গেছিলাম, কারণ তখন আমি জানতে পেরেছিলাম। এটা চলছে তারও অনেক আগের থেকে। এখন কি করতে হবে? নদীগুলোকে বড় করে খনন করতে হবে। আমাদের এখানে যেই
মন্ত্রী বা যেই রাজনৈতিক নেতা পাওয়ারফুল থাকে তার এলাকায় প্রকল্প বাস্তবায়িত হয়, যেখানে বেশি প্রয়োজন সেইভাবে কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয় না। আর এখন নদীগুলো খনন করতে হবে। নদী খনন কতটা ব্যয়বহুল তো বোঝেন। যখনই আমি একটা ড্রেজার পাঠাই বা একটা পাম্প পাঠাই, ও ড্রেজার একখান থেকে আরেকখানে রওনা হতে সময় 3 বার নষ্ট হয়, ফিল্ডে যে স্থানে যে আবার 2 বার নষ্ট হয়, কারণ আমরা আউটসোর্সিং করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো সুখবর হলো যে ভবদহের অভয়নগর এবং মনিরামপুরে পানিটা আমরা নামাতে পেরেছি। আমরা বাইরে দিয়ে প্রচুর ড্রেজিং করেছি, ভিতর থেকে পানি পাম্প আউট করেছি, কিন্তু কেশবপুর নিয়ে আমরা এখনো দুশ্চিন্তায় আছি। বিলডাকাতিয়া পানি নামাতে পারা যায় না। কেন যায় না জানেন? সুইচ গেট খুলতে বাধা দেয় চিংড়ি চাষিরা, কারণ ভিতরে পানি থাকলে তাদের চিংড়ি চাষ করতে সুবিধা। তো সেখানেও এখন বিলডাকাতিয়াতেও পানি নামছে। অভয়নগর এবং মনিরামপুরে প্রায় নেমেই গেছে, কেশবপুর নিয়ে আমরা চিন্তায় আছি। কিন্তু এটার যখন আমরা দীর্ঘমেয়াদী সমাধানে যেতে চাইব, সেখানে আসে গভর্নেন্সের প্রশ্ন। কারণ সেখানে যারা অনেক জমির মালিক এবং চিংড়ি চাষ করে তারা এটা বাধা দেবে, এবং সেখানেই আমাদের গভর্নেন্সের প্রশ্ন আসে। আজকে যখন আমরা পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধের কথা বলি, 2002 সালে নিষিদ্ধ একটা পণ্য উৎপাদন বন্ধের কথা বললে আমাকে পুনর্বাসনের কথা শুনতে হচ্ছে। 2002 সালে যেটার উৎপাদন বন্ধ করা হয়েছে, 2024 সালে এসে সেই বন্ধের নিষেধাজ্ঞাটা যখন আমি বাস্তবায়ন করতে যাই, তখন আমাকে পুনর্বাসনের কথা বলা হয়। তাহলে এই যে অনেক উইকনেস ইন আওয়ার গভর্নেন্স, এবং আমাদের যে গভর্নেন্সের সংযোগ নাই, এই সংযোগগুলো, উইকনেসগুলো কাটানোর প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। একটু সময় লেগে যাবে, কিন্তু আমি মনে করি যে জলবায়ু পরিবর্তনে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে যাওয়ার আগে আমরা বাংলাদেশে যদি আমাদের পলিটিক্সটা ঠিক করতাম, তারপরে গিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফিন্যান্সের কথা বলতাম, দ্যাট উড হ্যাভ বিন বেটার। কিন্তু এখন মানে এইবারও যে আমার অভিজ্ঞতা হয়েছে, এবার তো স্টেট ডেলিগেশন হিসাবে গেলাম, যে আমরা আসলে আগে ওই একটা ছকের মধ্যে পড়ে গেছি। ওখান থেকে যে আমরা পলিটিক্যাল লিডারশিপ দিয়ে এটাকে বের করে আনবো, বা আমাদের মতন করে আরো বেশি ফোর্স অ্যাড করবো। ধরেন আগামী 4 বছর যদি আমরা মনে করি যে দাতা দেশগুলোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন নিয়ে এক ধরনের শৈথিল্য থাকবে, তাহলে আমরা বরং নিজের দেশে আমাদের প্রস্তুতিটা চূড়ান্ত করি। আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, সেটা ধরে আমাদের কোথায় কোথায় প্রস্তুতি করা দরকার সেটা বলি। আমরা ইন্টারন্যাশনালি যখন যাই, ইন্টারন্যাশনালি আমরা দেখি যে বাংলাদেশের সরকারের প্রতিটা সংস্থা খুব সিরিয়াস থাকে অ্যাবাউট এনভায়রনমেন্ট। যদি দেশে এসেও আমাদের প্রত্যেকটা সংস্থা একই রকম সিরিয়াস থাকতো অ্যাবাউট এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনে, আমরা পরিবেশগত ক্ষতি করে জলবায়ু পরিবর্তনের ভালনারেবিলিটি যত বাড়িয়ে দিচ্ছি, অন্তত ওইটুকুন ড্যামেজ আমরা কন্ট্রোল করতে পারতাম। আমরা জলবায়ু পরিবর্তনের প্রকোপের মোকাবেলা করার একটা বড় উপায় হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষিত রাখা। কিন্তু আমরাও কিন্তু উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদগুলোকে অরক্ষিত রাখছি না, ধ্বংস করছি। এই ধ্বংসের প্রক্রিয়া যদি আমরা কমিয়ে দিই, বন্ধ করে দিই, তাহলে জলবায়ু পরিবর্তনের অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে বাংলাদেশ সরকারের নেগোসিয়েশন লেভেলে একটা জাস্টিস ইস্যু হিসাবেই প্রজেক্ট করতে হবে, এবং এই জাস্টিসের জন্য সরকারের দায়ও আছে, দায়িত্ব আছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়ও আছে, দায়িত্ব আছে। সরকার প্রাধিকার তার ঠিক করেছে, সরকার 13টি কর্ম এলাকা ঠিক করেছে। কয়টা করেছে আমাদের প্ল্যানে? 11টা কর্ম এলাকা ঠিক করেছে। আমাদের লিমিটেড বাজেট, সেখানে আমরা দেখি যে বাজেটের সর্বোত্তম ব্যবহার করে এই 11টার মধ্যে কোনটাকে প্রায়োরিটি ধরে আসলে আমরা আগালে সুবিধা হয়। আমরা একটা দুর্যোগের ভিশাস সার্কেলে পড়ে যাওয়ার কোনো অর্থ নাই। এখানেই রেজিলিয়েন্সের বিষয়, যে এখানকার মানুষ এত কিছুর পরেও তো অভিযোগ করে না। এই সাংঘাতিক পরিশ্রমী মানুষগুলোকে কাজে লাগিয়ে কি করে আমরা আমাদের অভিযোজন বা অ্যাডাপ্টেশনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবো। একথা সত্য যে জলবায়ু পরিবর্তনের জন্য আপনার দায় নেই, একথা সত্য যে জলবায়ু পরিবর্তনে আপনার কন্ট্রিবিউশন খুব কম, কিন্তু এই কথাও সত্য যে আপনার পাওয়ার প্ল্যান্টগুলোর কারণেই আপনার দেশের মানুষের
এই বায়ু দূষণ হচ্ছে 28%, তাহলে সেটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এই পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে যে 28% দূষণ আসে, এই দূষণটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনি কোন ধরনের পাওয়ার প্ল্যান্টে যাবেন যেটা দূষণ কমাবে, সেই চিন্তাটাও আপনাকেই করতে হবে। এখন আমি বিশ্বে দায়ী না, কিন্তু আমার নিজের দেশ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে প্রতি বছর 180টা দেশের মধ্যে 180টাই হয়, বা 179 নম্বর হয়, বা 175 নম্বর হয়। তো আমার এই পারফরমেন্স যদি আমি ইমপ্রুভ না করি, তাহলে আমি বিদেশ থেকে টাকা আনলেই আমার অভিযোজন হয়ে যাবে? তা তো হবে না। কাজে আমরা যখন বিদেশিদেরকে বলি যে তোমরা তোমাদের লাইফস্টাইল চেঞ্জ করো, আমাদের নিজেদেরকেও যে ভোগবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে কি করে সরে আসবো সেটা চিন্তা করতে হবে। আপনাদের সবাইকে, বিশেষ করে পিসকে অনেক ধন্যবাদ।